হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন বিগিনস ইউথের এপিসোড 5-এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পার্ট 1টা দেখব। বাকি 1 থেকে 4 পর্যন্ত এপিসোডগুলো যারা দেখতে চাও তারা প্লেলিস্ট চেক করতে পারো, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকেও দেখতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখতে পাই একটা পাস্টের সিন দিয়ে শুরু হয়, যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে নিয়ারি গ্যাস স্টেশনে ছিল এবং তার হাতে দুটো পেট্রোলের বোতল ছিল। হাতে বড় বড় দুটো ক্যান নিয়ে ছেলেটি একদিকে যাচ্ছিল। তারপর ছেলেটির ফোনে একটা মেসেজ আসে। তারপর সেই ছেলেটি ক্যানগুলোকে রেখে ফোনটা ধরে ছেলেটি কাউকে একজনকে ফোন করে বলছিল। ছেলেটি বলে যে আমি জানি টাকা জমা হয়ে গেছে, কিন্তু এটা বিপজ্জনক হবে না, রাইট? আমি পিয়ানো একাডেমির কাছে ওগুলো ছেড়ে দিয়েছি, এর থেকে বেশি আমি যেতে পারবো না, আমি এটা কোনো মতোই করতে পারবো না। তো ওটা আর কেউ নয়, ওটা ছিল আরএমের ফোনে একটা মেসেজ আসে। আবার সে ঘুরে দেখে সেই ক্যানগুলোর দিকে এবং ক্যানগুলো নিয়ে সে একাডেমির ভেতরে যায়। হয়তো তাকে বলা হয়েছিল যে বাউন্ডারির ভেতরে ক্যানগুলো রাখতে হবে। তো পাস্টের সিনটি এখানেই কাট হয়ে যায় আর শুরু হয়ে যায় আমাদের বিগিনস ইউথের এপিসোড 5। সিনটা দেখা যায় যে সংযোগ পুলিশ স্টেশনে জিমিনকে ছাড়া বাকি 6জন মেম্বারকে দেখা যায়। জাংকুক আরেনকে বলে এটা কি হচ্ছে। জাংকুক বলে যে আমি আমার বাবা মাকে না বলে এখানে এসেছি। সুগা বলে যে আমরা তো লাশটা দেখিনি, তাও আমাদেরকে কেন এখানে ডাকা হলো। তারপর সেই জায়গাটা দেখানো হয় যেখানে লোকটি মরে পড়েছিল। সেই জায়গাটিকে পুলিশ লাইন ডোন্ট ক্রস করে দেওয়া হয়। তাদের কাছে একজন অফিসার এসে বলে তোমরা হয়তো একটু অবাক হয়ে গেছো যখন আমাদের এখান থেকে কল গিয়েছিল, কিন্তু তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমরা শুধু তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব। তারপর সেই অফিসারটি বলে মিন ইয়ংকি কে। সুগা বলে আমি। অফিসার বলে ওকে। এইভাবেই সবাইকার কিম নাম জুন এই সমস্ত করে ডাকছিল। অফিসার দেখে যে সেখানে সবাই উপস্থিত ছিল শুধুমাত্র জিমিন ছাড়া। অফিসার বলে যে জিমিন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে। বাকিরা শুনে একটু অবাক হয়ে যায়। এরা ভেবেছিল যে জিমিন তো ইউএস গেছে। তারপর অফিসার বলে যে আমার মনে হয় সবাই রয়েছে তোমরা, শুধুমাত্র জিমিনকে বাদ দিয়ে। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, তোমরা একদম রিল্যাক্স থাকো আর এখানে ওয়েট করো। অফিসার সেখান থেকে চলে যায়। তারপর এরা একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপর আমরা জিমিনের সিন দেখতে পাই। জিমিন বলে যে আমরা শুধুমাত্র ওখানে সুইমিং করতে গিয়েছিলাম আর ওখানে আমরা বনফায়ার জ্বালিয়েছিলাম, আর কিছু করিনি। জিমিন অসুস্থ থাকায় জিমিনের বাড়িতে অফিসার এসেছিল। জিমিনের মা বলে যে এই কেসটা সম্পর্কে আমাকে বলো যে আমার ছেলে কি করেছে। অফিসার বলে যে এটার মানে এটা নয় যে আপনার ছেলে এই কেসটিতে জড়িত আছে, এটা একটা নর্মাল জিজ্ঞাসাবাদ, আমরা শুধু টিপস নিতে এসেছি উইটনেসের কাছ থেকে। অফিসার বলে যে আমি ওটাই চেক করতে এসেছি। জিমিনের মা বলে উইটনেসের কাছ থেকে টিপস, এটার মানে কি? তখন অফিসার বলে তো ওই বিচের কাছে যে সেসেমি রেস্টুরেন্টটি আছে সেটার ওনার রিপোর্ট করতে এসেছিল যে আপনার ছেলে এবং তার বন্ধুরা অনেক রাত পর্যন্ত তারা সেখানে খেলছিল। জিমিনের মা বলে ওই ওনার কিভাবে জানলো? ও কি ইমাজিন করেছিল ডেড বডিটা যে বিচের কাছে আছে? তুমি কি জানো যে আমার ছেলে কতটা শকড হয়ে গেছে? তারপর অফিসার বলে ম্যাম এটা একটা শুধুমাত্র এনকোয়ারি, সো আপনাদের অত চিন্তা করার দরকার নেই। আমি কি জিজ্ঞেস করতে পারি যে তোমার কিসের ট্রিটমেন্ট চলছে? জিমিনকে বলছিল। তোমার সিমটমস গুলো কি? জিমিন অবাক হয়ে দেখে। জিমিনের মা বলে যে এগুলোর অ্যান্সার দেওয়ার কি খুবই দরকার আছে? তুমি কি জানো এই সমস্ত কোয়েশ্চেন গুলো কতটা দুঃখ দিতে পারে? অফিসার বলে আমি শুধুমাত্র। জিমিনের মা বলে কি? জিমিনের মা বলে তুমি কি আমার ছেলেকে খবরের নিউজ পেপারের পেশেন্টদের মতন মনে করো? তুমি কি এটা জিজ্ঞেস করতে যদি তার হার্টের ডিজিজ থাকতো? তুমি কি জানো তোমরা যখন আমাদের সাথে এইরকম আচরণ করো তখন আমাদের কতটা কঠিন লাগে এই সমস্ত কিছুর অ্যান্সার দিতে? তোমার এইসব অবান্তর প্রশ্নগুলোর জন্য অসুস্থ থাকার থেকেও বেশি মোকাবিলা করাটা মুশকিল। অফিসার বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি। অফিসার বলে যে আমাদের আরো কিছু প্রশ্ন থাকে, তাই প্লিজ আমাদেরকে তোমরা কোঅপারেট করবে, ভালোভাবে ট্রিটমেন্ট নাও। এটা বলে এসে সেখান থেকে চলে যায়। জিমিনের মা জিমিনের হাতটা ছেড়ে দেয়। জিমিনের মা জিমিনকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে ওদের সঙ্গে তুমি ঘোরাফেরা করবে না। জিমিন বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার আর কত খেয়াল রাখবো। জিমিনের মা এটা বলার পর জিমিন একটু ওই দিকে তাকায়, দেখে যে সেই ছেলেটি তার দিকে তাকাচ্ছে এবং জিমিন ভয় পেয়ে যায় এবং জিমিনের মায়ের হাতটি ধরে, কিন্তু জিমিনের মা তার হাতটি ছাড়িয়ে দেয়। সিন শিফট হয়ে যায় বাকি ছেলেগুলোর দিকে। আমরা আরএমকে দেখতে পাই। আরএমের বস আরএমকে ফোন করে। আরএম বলে যে কিছু কি বেরিয়ে এসছে? আরএম বলে হ্যাঁ আই এম সরি। আরএমের কন্টেনারের বাইরে তোমরা দেখেছিলে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো সেই ব্যাপারেই ফোনটা হয়তো করেছিল। আরএম বলে যে আমি ওই গাড়ির ওনারকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু আমি
তার কাছে পৌঁছতে পারিনি। কিন্তু আরএমের বস আরএমের ফোনটি কেটে দেয়। জেহব বলে আমরা তো বিচে শুধুমাত্র খেলছিলাম, তাহলে আমাদেরকে কেন এত কোয়েশ্চেন করা হচ্ছে? সুগা বলে যে এটা আমার জন্যই হচ্ছে। জিন বলে যে না, এটা তোমার জন্য হয়নি, এটা হয়েছে শুধুমাত্র আমরা আনলাকি। তারপর আমরা দেখি জিনের বাবা চলে আসে। জিন দেখে অবাক হয়ে যায় এবং উঠে স্টপ করে দাঁড়িয়ে যায়। অফিসার জিনের বাবাকে এবং তার অ্যাসিস্ট্যান্টকে ভেতরে আসতে বলে। জিনের বাবা জিনকে দেখে এবং সেই দিকে চলতে থাকে। বাকি সবাই জিনকেই দেখছিল। তারপর আমরা দেখি জেহবকে কোয়েশ্চেন করেছিল যে তুমি বিচে কেন গিয়েছিলে? আমরা শুধুমাত্র চেয়েছিলাম এই ভ্যাকেশনে আমরা হ্যাং আউট করবো, সেই জন্য আমরা সেখানে গিয়েছিলাম। অফিসার বলে যে তোমরা বিচে কি করছিলে? তারপর আমরা জাংকুককে দেখতে পাই। সেম কোয়েশ্চেন সবাইকেই জিজ্ঞেস করা হচ্ছিল, তাই এইভাবে সিনটি দেখানো হচ্ছে। জাংকুক বলে যে আমরা শুধুমাত্র, মানুষ কি সাধারণত জলে সাঁতার কাটতে পারে না? জাংকুক বলে যে আমরা সুইম করছিলাম এবং আর ওই বিচটার চারিদিকেই আমরা ঘুরছিলাম। অফিসার বলে যে তুমি সেখানে আগুন জ্বালিয়েছিলে। অফিসার সুগাকে বলে তুমি কি জানো না যে সেখানে আগুন জ্বালানো চলে না? সুগা বলে সেখানে অনেক অন্ধকার ছিল এবং অনেক ঠান্ডা ছিল। অফিসার বলে যে তুমি আগুন কিভাবে জ্বালালে সেখানে? কিসের সাহায্যে জ্বালালে? সুগা বলে আমার কাছে একটা লাইটার আছে। অফিসার বলে লাইটার? তুমি তোমার কাছে লাইটার কেন রাখো? সুগা বলে আমি এমনিই রাখি। অফিসার ভি কে জিজ্ঞেস করে তোমরা কি পুড়িয়েছিলে? ভি বলে এদিক সেদিক থেকে আমরা কাঠ জোগাড় করেছিলাম। ভি বলে যে আমরা কিচ্ছু করিনি, চেঁচিয়ে বলছিল। তারপর ভি বলে আমি সত্যিটাই তো বলছি। অফিসার বলেন যে ব্যাস এইটুকুনি? আরএম বলে হ্যাঁ, এই কথাটা তো আমি আপনাকে আগেই বলেছিলাম। এখানেই সিন কাট হয়ে যায় এবং দেখা যায় জিনের সিন। অফিসার বলে যে আপনার ছেলেকে অনেক ধন্যবাদ যে তার জন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পেলাম। তারপর অফিসার হাসছিল। জিনের বাবা বলে যে বডিটা বিচের কাছে পাওয়া গেছে। তো অফিসার বলে যে সেই লোকটি এখানেই থাকে, এখানেরই লোক, মানে যে লোকটি মারা গেছে তার কথা বলা হচ্ছে। তার নাম ওনজং বেয়ং। ও এই স্কলারশিপ ফাউন্ডেশনে ছিল, কারণ ওর মানসিক অবস্থা খারাপ থাকার জন্য সে ছেড়ে দিয়েছে। জিনের বাবা বলে ও আচ্ছা, কি নামটা বললেন? ওনজন বায়ন। তারপর সেই ছেলেগুলোকে যে মারা গেছে তার ফটোটা দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে তোমরা কি এই লোকটাকে কখনো দেখেছো? অফিসার বলে যে সে কিছুদিনের জন্য এখানেরই প্রতিবেশী ছিল। ফটোটা দেখে আরএম এর কিছু মনে পড়ে সেই দিনের কথা, যবে ভি এর বাবা ভি কে চড় মেরেছিল এবং আরএম ভি কে ফোন করতে করতে যাচ্ছিল। সেই দিন বৃষ্টি হচ্ছিল এবং একটা লোকের সাথে আরএম এর ধাক্কা হয়েছিল এবং আরএম এর ফোনটা পড়ে গিয়েছিল এবং তখনই আরএম সেই লোকটিকে দেখেছিল। আরএম বলে হ্যাঁ আমি দেখেছি। আরএম বলে যে তার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর মধ্যে কি কালো আঘাতের কোনো দাগ আছে? অফিসার বলে আঘাত? অফিসার ক্রাইম সিনের ফটোগুলো দেখে এবং দেখে যে হ্যাঁ আরএম ঠিকই বলছে। তুমি কি তাকে আগে কখনো দেখেছিলে? আরএম বলে আমি ভি এর বাড়ি গিয়েছিলাম এবং আমি তার অ্যাপার্টমেন্টের কাছে গিয়েছিলাম। ভি বলে আমার বাড়িতে? আমার বাড়িতে কবে? ওই লোকটা ছুটে আসছিল, আরএম বলে। তারপর অফিসার বলে যে তুমি কি তার সাথে কখনো কথা বলেছো? আরএম বলে না, আমার শুধুমাত্র তার সঙ্গে ধাক্কা হয়েছিল। অফিসার আরেকজন অফিসারকে বলে যে ওনজং বেয়ং গিয়েছিল ভি এর অ্যাপার্টমেন্টের কাছে, আমাদেরকে আরো উইটনেস খুঁজতে হবে। জাংকুক বলে ওরা আমাদেরকে যেতে দিচ্ছে না কেন? আমরা দেখি যে একটা ছেলেকে অফিসার জেলে ঢুকাচ্ছিল। তখন ভি তাদেরকে দেখে এবং বলে আমাদেরকেও কি এই জেলে ঢুকিয়ে দেবে? তারপর বলে যে না, আমরা যদি কোনো ভুল করে থাকি তখনই সেখানে ঢোকাবে আমাদেরকে, আমরা তো কিছু ভুল করিনি। আরএম জাংকুককে বলে এই সমস্ত কিছু জলদি শেষ হয়ে যাবে। তারপর আমরা পেছন দিক থেকে জাংকুকের মায়ের গলা শুনতে পাই। জাংকুকের বাবাও এসেছিল। আমি জাংকুকের মা। জাংকুকের মা জাংকুকের কাছে ছুটে আসে। জাংকুক তুমি ঠিক আছো? জাংকুকের মা বলে আমার ছেলে এখনো মাইনর, বাবা মায়ের সম্মতি ছাড়া কি আপনাদের আমার ছেলের জিজ্ঞাসাবাদ করাটা কি ইলিগেল? পুলিশ অফিসারদের উপর চেঁচিয়ে বলছিল। পুলিশ অফিসার বলে ম্যাম এরকম কিছু সিরিয়াস নয়, আমরা কিছু সিম্পল নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। অফিসার বলে যে আপনার সাথে তো আগেও আমার দেখা হয়েছে, হয়নি? জাংকুকের বাবা বলে যে হ্যাঁ। অফিসার বলে যে আপনার কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। জাংকুকের বাবা বলে থ্যাঙ্কস। জাংকুকের বাবা একবার আরএম এর দিকে তাকায়, তারপর বলে যে কেমন ছিল সবকিছু? অফিসার বলে সবই ঠিক আছে। তারপর আমরা দেখি সুগার বাবাও আসে। অফিসার সুগার বাবাকে বলে ওই সাইকেলটার পেছনের কাহিনীটা কি? সুগা বলে ওটা আগে ওরা চুরি করেছিল। এইরকম রুমার্স কেন ছড়িয়েছে যে তুমি তাদেরকে থ্রেট করছিলে ছুরি দিয়ে? সুগা বলে আমি জানি না, তোমাকে আগেও ইনভেস্টিগেট করা হয়েছে একটা মৃত্যুর সম্পর্কে এবং বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্পর্কে, তাই না? সুগা এটার অ্যান্সারে কিছু বলতেই যাচ্ছিল, তখন সুগার বাবা বলে যে ওই কেসটা ওটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, তার উপর কোনো চার্জ ছিল না, আমরা শুধুমাত্র শোকাহত আমার ছেলেকে নিয়ে, মানে ওই ঘটনাটার জন্য সুগার বাবা এবং সুগা দুজনেই শোকাহত। অফিসার বলে ও ঠিক আছে। অফিসার বলে তুমি এখান থেকে যেতে পারো, থ্যাঙ্কস ফর ইওর টাইম। দূর থেকে জেহব বাই করে সুগাকে। সুগার বাবা বলে চলো। সুগা তবু ওদেরকে দেখছিল। জেহব বলে তুমি যাও এখান থেকে। এটাতে সবাই খুশি ছিল। ভি বলে যে দেখো সবাইকারই সময় আসছে চলে যাওয়ার। আরএম বলে আমাদেরও সময় আসছে জলদি। ভি কানটাকে ঘষছিল। জেহব বলে তোমার কানে ব্যথা হচ্ছে কি? ভি বলে না, এটা ব্যথা করছে না, কিন্তু কেমন একটা উইয়ার্ড ফিল হচ্ছে যখন আমি ভাবি যে আমার লেফট কানটা কাজ করছে না। তারপর জেহব এবং আরএম দুজনেই ছাড়া পেয়ে যায়। জেহবের স্কিম নিতে এসেছিল জেহবকে, আর আরএম এর মা এসেছিল। তারা বলে যে
আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা সত্যিই ব্যস্ত ছিলাম। আরএমের মা আরও বলে অফিসারকে যে এটা আমারই ফল্ট ছিল। অফিসার বলে যে এটার সম্পর্কে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা এদেরকে নিয়ে যেতে পারো এখন। আরএমের মা বলে সরি। আরএমের মা বলে যে আমার ছেলে এখনো ইয়াং। আরএম বলে মা আমি কোনো ভুল কিছু করিনি। জেহবের মিস কিম বলে যে ওনাকে ভালো করে স্যালুট করো। আরএমের মা বলে তুমিও করো। তারপর তারা সবাই তাকে স্যালুট করে এবং সেখান থেকে গুড বাই করে চলে যায়। আরএমের মা আরএমকে ইশারা করে বলে চল চল এখান থেকে চল। অফিসার বলে দূর থেকে যে এখানে আর ট্রিপ করতে এসো না। আরএমের মা বলে ওকে। তারপর আমরা দেখি ভি বসেছিল। অফিসার বলে যে আমি তোমার বাবাকে কল করেছিলাম, বাট সে ফোনটা তুলেনি। অফিসার বলে তোমার বাড়ির কোনো নাম্বার আছে? অফিসার বলে ভি যদি তোমার অন্য কোনো ফ্যামিলির মেম্বারদের নাম্বার আছে। ভি বলে আমি জানি না। কিছুক্ষণ পর জেহব এবং আরএমও চলে আসে ভি এর কাছে। ভি বলে তোমরা এখনো এখানে রয়েছো? জেহব বলে আমরা এখানেই থাকবো। আরএম বলে যতক্ষণ না তোমার বাবা আসছে। ভি বলে এটা কি করে হতে পারে, তুমি এত স্ট্রেঞ্জ কেন? এটা বলতে বলতে ভি দুজনকে ঠেলে দেয় এবং আরএম বলে তুমি তো খুবই স্ট্রং। তারপর এরা দুজন ভি এর কাঁধে আবার শুয়ে যায়। জেহব বলে এর বড় কাঁধের সাথে এ অনেক স্ট্রংও। সিন কাট হয়ে যায়, আমরা জিমিনকে দেখতে পাই। জিমিনকে দেখে সেই ছেলেটি আবার ক্রিপিলি হাসছিল। জিমিন হসপিটালে ছিল। ছেলেটি বলে জিমিনকে চই ইয়ং জিন শি তার 2 দিন পর খুঁজে পাওয়া গিয়েছিল 9 দিন পর সকালবেলাতে 10 তারিখে হাঙ্গিয়ন মাউন্টেনের কাছে সংজংশিতে। এগুলো হয়তো তোমরা পরে বুঝতে পারবে। তো তারপর জিমিন এই সমস্তগুলো শুনে সেখান থেকে ছুটে চলে যায়। সেই ছেলেটি বলে মনে আছে? সিন কাট হয়ে চলে যায় জিনের বাড়িতে। জিনের বাবা জিনকে বলে যে ভোর জলদি আসছে, ভালোভাবে থাকো এবং ভালোভাবে ব্যবহার করো। জিনের বাবা জিনকে বলে যে বইগুলোকে কম পড়ো এবং আমার ইলেকশনে আমাকে সাহায্য করো। জিন বলে ওকে। জিনের বাবা বলে আমি তোমার পুরো ছুটির দিনগুলোতে কিছু বলিনি, ফোনটা এখানে রেখে দিয়ে যাবে। জিন তার বাবাকে বলতে যাচ্ছিল বাবা। জিনের বাবা অনেক চেঁচাচ্ছিল এবং বলল নিজেকে সামলানোর চেষ্টা করো। জিনের বাবা জিনকে বলে আমি তো তোমাকে বলেছিলাম যে ফ্যামিলি হচ্ছে টাইম বোম এই পলিটিক্সের জন্য, তোমার বেশি বাইরে যাওয়াটা আমি অ্যালাউ করবো না আমার পারমিশন ছাড়া, ফোনটা দাও। জিন তার বাবাকে বলে যে এটা কি আমার ভুল হবে যদি মনে করে আমি রাস্তায় চলি আর কোনো একটা গাড়ি এসে আমাকে যদি হিট করে দেয়। জিন এখানে বলতে চাইছে যে আমাদের কোনো দোষ নেই, আমরা শুধুমাত্র ওই বিচে মজা করতে গিয়েছিলাম, আমি শুধুমাত্র আনলাকি ছিলাম। জিনের বাবা বলে এরকমটা হতোই না যদি তুমি ওদের সাথে না যেতে। জিন সেখান থেকে চলে যায়। তারপর আমরা জাংকুককে দেখতে পাই। জাংকুক তার বাবার কাছে ক্ষমা চাইছিল। জাংকুকের বাবা বলে যে তাদের মধ্যে একটা ছেলে ছিল যে তার মাকে মেরে দিয়েছিল, তোমার দাদা আমাকে বলল। জাংকুক বলে যে এটা মিথ্যে কথা। জাংকুকের দাদা বলে যে তুমি কি করে জানলে, তুমি কি সেখানে ছিলে? তারপর জাংকুকের মা বলে যে এরপর থেকে ও ওই ছেলেটির সাথে ঘুরবে না। তখন জাংকুকের বাবা চিল্লিয়ে বলে তুমি আমার ছেলে না ছেলে নাও, যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও তাহলে আমার রুলস গুলোও মানতে হবে, যদি তুমি আমার রুল অনুযায়ী না চলো তাহলে এখান থেকে চলে যাবে। তার জাংকুক ছাদের প্রাচীরে বসে থাকে এবং তার দাদা আসে এবং তার দাদা জাংকুককে বলে যে তুমি কি অ্যাটেনশন শিকার, তুমি এগুলো আগেও করেছো যাতে তোমাকে সবাই কেয়ার করে, তুমি যদি বেপরোয়া না হও তাহলে তোমার কেয়ারই বা কে নেবে, এটা আমি বলতে চাইছি। তুমি একটা সাইকোর মতো কেন ব্যবহার করছো? তোমরা সেই একদল পাখির মতন যে যেখানে পারো চলে যাও, আর তাদের নিশ্চয়ই বাবা মাও নেই, সেই জন্য তারাও সাইকোর মতনই অ্যাক্ট করছে। তোমাদের গ্রুপটাতে অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে। জাংকুক ওর স্টেপ দাদার কথাগুলো শুনে প্রথমে হাসে, সেটা দেখে জাংকুকের দাদা একটু অবাক হয়ে যায়। সে বলে তুমি হাসছো কেন, তোমার কি মনে হয় আমি মজা করছি? জাংকুককে জোর করে ঠেলে এবং ধরে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে এখান থেকে বার করব। জাংকুক তখন তার দাদার মুখের উপর দিকে তাকিয়ে চোখের উপর দিকে তাকিয়ে বলে যা পারবি করে নিয়ে যা। জেকে বলে চিন্তা করিস না, আমি যাই করে থাকি আমার বাবা আমাকে কখনোই পছন্দ করবে না। তুই এইরকম অ্যাক্ট করছিস কারণ তুই ইনসিকিওর, যে কিভাবে আমার মা তোর জায়গাটা নিয়ে নিয়েছে, এটার জন্য তুই ইনসিকিওর। আর তুই এটাতেও ভয় পাচ্ছিস যে আমি তোর জায়গাটা যদি নিয়ে নিই। এইসব বাদ দে, আমি এইসব জিনিসগুলোতে টায়ার্ড হয়ে গেছি। জাংকুক বলে নে আমাকে ঠেল। তারপর জাংকুক নিজেই পেছন দিকে চলে যায় আর জাংকুকের দাদা ভয় পেয়ে যায় এবং জাংকুককে ধরে। জাংকুক বলে ছাড় আমাকে। জাংকুক বলে কি হলো, তুলতে পারছিস না আমাকে? জাংকুক বলে ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। জাংকুকের দাদা কোনো মতেই ছাড়ায় না, জাংকুককে নিচে ফেলে এবং জাংকুককে জোরে একটা মারে। তারপর আমরা দেখতে পাই ভিয়ের বাবাও চলে আসে। তখন অফিসার বলে যে তুমি এবং ওই লোকটি সেম স্কলারশিপ ফাউন্ডেশনে ছিলে তাই না? ভিয়ের বাবা বলে হ্যাঁ। পুলিশ বলে যে তুমি কি পরে ওর সাথে দেখা করনি কোনোদিন? ভিয়ের বাবা বলে যে না,
কিন্তু ও আমার সাথে কিছুদিন আগে দেখা করতে এসেছিল আর বলছিল যে সে সাইকিয়াট্রিস্ট হসপিটালে ভর্তি ছিল। পুলিশ অফিসার বলে যে ও কি বলেছে তোমাকে যে ও তোমার সঙ্গে কেন দেখা করতে এসেছিল। তারপর আমরা পাস্টের সিন দেখতে পাই যখন ওই লোকটি যে মারা গিয়েছে সে ভিয়ের বাবার সঙ্গে দেখা করতে আসে। সেই লোকটি বলে যে আমি জলদি বিচের কাছে মরতে যাচ্ছি। একবার নয় অনেকবার। এটা শুনে ভিয়ের বাবা হাসতে থাকে। আমরা দেখেছিলাম আগের এপিসোডে যে ভিয়ের ঘরে একটা কাপ পড়েছিল এবং ভি জিজ্ঞেসও করেছিল ওর বাবাকে যে এই কাপটা কিসের, কেউ কি এসেছিল, কিন্তু ভিয়ের বাবা কোনো কিছু বলেনি ভিকে। মনে করে দেখো যবে জিমিন মেসেজ করেছিল ভিকে বিচে যাওয়ার জন্য, তখন ভিয়ের বাবা জানতো না যে এটা কতটা সিরিয়াস। সুগা রুমে বসে দেখছিল যে লোকটা মারা গেছে তার নামটাও এখানে রয়েছে সঙ্গুক স্কলারশিপ ফাউন্ডেশনে, গুনজুন বেয়ন। তারপর আমরা আরএমকে দেখতে পাই। আরএমকে তার বস বকছিল, তুমি সারাদিন কাজবাজ ছেড়ে এখানে কি করছো, আর এই গাড়িটা কতদিন ধরে এখানে পড়ে আছে, তুমি আমাকে এখনো পর্যন্ত বলনি। আরএম বলে যে আমি এটাকে কালকেই সরিয়ে দিতাম। বস বলে ও আচ্ছা। আরএম বলে সরি। আমরা দেখি যে আরএম এবং জেহব একটা জায়গায় বসে রামেয়ন না কি খাচ্ছিল। জেহব বলে যে আমার ভাবতেই কেমন লাগছে যে আমরা পুলিশ স্টেশন গিয়েছিলাম, কি মনে হয় তোমার? আরএম বলেছে ঠিক, আমি এটা এখনো ফিল করতে পারছি যে আমরা একটা শ্রেণীবদ্ধ সমাজে বাস করি। জিহব বলে হ্যাঁ ঠিক। জিন, সুগা, জাংকুক ওদের যোগ্য প্যারেন্টসরা তাদেরকে নিতে এসেছিল। আরএম অ্যাটলিস্ট তোমার একটা চান্স আছে উপরে ওঠার, মানে আরএম পড়াশোনায় ভালো। জিহব বলে আমার কাছে কি আছে? আরএম বলে সেটা তোমার উপর। জিহব বলে তুমি তো স্মার্ট। আরএম বলে জিহব বলে আমি কোনো কিছুতেই ভালো নই, সেজন্য তোমাদেরকে দেখে আমার জেলাস ফিল হয়। আমাকে নিয়ে? আরএম বলে সত্যি কথা বলতে তুমি আমাকে বলো তো তুমি আমার উপর কেন জেলাস? সবাইকার পেরেন্টস আসছে এটা দেখে আমার অদ্ভুত লাগছিল। তারপর আমরা দেখতে পাই জাংকুকের মা তার ছেলের খোঁজ নিতে আসে, আরএমের মা খোঁজ নিতে আসে। জিহব বলে আমার জন্য? আমার মা আসে না, এটাই বলতে চাইছে জিহব। আরএম বলে তুমি কি বলতে চাইছো আমি জানি না। জিহব বলে আমার মনে হয় আমি শুধুমাত্র যত্নশীল, কখনো কখনো এটা কঠিন মনে হয়। জিহব বলে টাইমস আপ। এবার রামেয়নটা সিদ্ধ হয়ে গেছে এবং জিহব খেতে থাকে। আরএম বাড়িতে আসে। আরএমের মা বলে ওরা আবার এই ঘরটাকে ভেঙে নতুন করে করতে চায়। ওরা বলছে যে এই বিচের কাছে মার্ডার হয়েছে আর এই জায়গাটা অনেক পুরনো, সেই জন্য এরকমটা হয়েছে। আরএম বলে যে এই জায়গাটা যদি ভেঙে আবার তৈরি করা হয় তাহলে আমরা কোথায় যাব, এটা সম্পর্কে কি তুমি কিছু ভেবেছো? আমরা কি রাস্তায় থাকবো? আরএমের মা কিছু বলে না। এই সপ্তাহে এখানে একটা মিটিং হবে, তা আমরা দুজন সেখানে যাব। ভি এবং আরএম আসে বিড়ালের খাবার নিয়ে, সেই বিড়ালটিকে কবর দেওয়ার জন্য। মিল্ক নিয়ে আসে এবং বিড়ালের জন্য সসেজেস নিয়ে আসে। ভি বলে যে আমাকে ওরা বললো যে এটা কীভাবে করতে হয়। তারপর দুজনেই হাত জোড় করে বলে যে পরের বার তুমি হিউম্যান হয়ে জন্মাও। আরএম বলে বিড়াল হয়ে নয়। ভি বলে তুমি জন্মাও না। আরএম ভির দিকে তাকায়। ভি বলে যে এটা অনেক টাফ সারভাইভ করা। জিমিন শুয়েছিল এবং সে আওয়াজটা আবার শুনতে পাচ্ছিল। জিমিন পাস্টের কথা ভাবে, একটা বাচ্চা ছেলেকে ধরে রেখেছিল। সেই লোকটাকে জিমিন বাসেও দেখেছিল। জিমিন অনেক ভয়ে ছিল এবং জিমিন যখন পেছনে ঘুরে দেখে যে সেই লোকটা তার দিকেই তাকিয়েছিল, সেটা দেখে জিমিন অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জিমিন তার গ্যালারিতে হাঁটাচলা করছিল। তারপর সেই পেশেন্টটি যে জিমিনের দিকে তাকিয়ে হাসছিল, জিমিন তাকে দেখে। তার অ্যাটাক এসেছিল এবং সেটা দেখে জিমিন অনেক ভয় পাচ্ছিল। তারপর সবাই নিজেদের প্যারেন্টসের সাথে মিটিংয়ে আসে রিডেভেলপমেন্টের জন্য। আর সেখানে আমরা জিনকে এবং জিনের বাবাকে দেখতে পাই, আর এরাই হলো মেন গেস্ট। জেহব জিনকে বলে জিন। জিন হাই বলে। জেহব দূর থেকে জিনকে বলে জিন এই দেখো আমি। মাইকে অ্যানাউন্স করে যে যেহেতু তোমরা অনেকেই চলে এসেছো তাহলে আমরা মিটিংটা স্টার্ট করি। প্রথমত আপনারা এই ম্যাটেরিয়ালসগুলো দেখুন যেগুলো প্রিপেয়ার করা হয়েছে মিউনিসিপ্যালিটির দ্বারা। এইদিকে জেহব এবং আরএম দুজনেই জিনকে ইশারা করছিল। এখানেই আমি এই এপিসোড 5 পার্ট 1টি শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।